এয়ার ট্রান্সঅ্যাট ফ্লাইট ২৩৬। নামটা শুনলে মনে হবে টরেন্টো থেকে লিসবনের আর ৫টা সাধারণ রাতের ফ্লাইটের মতোই একটা ফ্লাইট। কিন্তু না, এই যাত্রাটা মোটেও সাধারণ ছিল না। এটা এমন এক অবিশ্বাস্য গল্প যা অ্যাভিয়েশনের ইতিহাসে লেখা হয়ে গেছে। চলুন আজ আমরা জেনে নিই কিভাবে একটা রুটিন ফ্লাইট এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছিল। দিনটা ছিল ২৪শে আগস্ট ২০০১। একবার কল্পনা করুন তো, বিমানটা উড়ছে আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখান দিয়ে, প্রায় ৩৪,০০০ ফুট ওপরে। নিচে শুধু নিকষ কালো সমুদ্র আর ওপরে অন্ধকার আকাশ। চারদিকে কিচ্ছু নেই, একদম একা। আর ঠিক তখনই হঠাৎ করে ইঞ্জিনের সেই পরিচিত গুঞ্জনটা থেমে গেল। একদম চুপ। ভাবুন তো একবার, ওই মুহূর্তে যাত্রী আর ক্রুদের মনের অবস্থাটা কি হয়েছিল। চারদিকে নেমে এসেছিল এক ভয়ঙ্কর আতঙ্ক ধরানো নীরবতা। ওই বিমানে ছিলেন মোট ৩০৬ জন মানুষ। আর এক মুহূর্তে ২০০ টনের বিশাল এয়ারব্যাস A330 বিমানটা হয়ে গেল একটা ইঞ্জিন ছাড়া গ্লাইডার, মানে একটা উড়ন্ত পাথরখণ্ডের মতো। প্রত্যেকটা জীবন তখন আক্ষরিক অর্থে সুতোর ওপর ঝুলছিল। কিন্তু প্রশ্নটা হলো, কি করে একটা আধুনিক এয়ারলাইনার মাঝ সমুদ্রে তার সব ফুয়েল হারিয়ে ফেলল? এটা কিভাবে সম্ভব? এর উত্তরটা কিন্তু ফ্লাইটের দিনে নয়, লুকিয়ে আছে ঘটনার বেশ কয়েকদিন আগে। এই পুরো বিপর্যয়ের শুরুটা হয়েছিল ফ্লাইট হওয়ারও ৯ দিন আগে, একটা সাধারণ রুটিন মেনটেনেন্স চেকের সময়। আর বলা যায় ঠিক তখন থেকেই একটা টাইম বম্ব টিকটিক করে চলতে শুরু করে দিয়েছিল। গল্পটা শুরু হয় ১৫ই আগস্ট। সেদিন ডানদিকের ইঞ্জিনের তেলে কিছু ধাতব কণা পাওয়া যায়। এটা কিন্তু একটা বড়সড় সমস্যার ইঙ্গিত। দুদিন পর ১৭ই আগস্ট যখন আরও কণা পাওয়া গেল, তখন ঠিক করা হলো যে ইঞ্জিনটা বদলাতেই হবে। কিন্তু মুশকিল হলো, এয়ারলাইন্সের কাছে স্পেয়ার ইঞ্জিন ছিল না। তাই রোলস রয়েসের কাছ থেকে একটা পুরনো মডেলের ইঞ্জিন ধার করে আনা হলো। আর এখানেই তাড়াহুড়োর মধ্যে একটা মারাত্মক ভুল হয়ে গেল। তাহলে সমস্যাটা ঠিক কী ছিল? আসলে এটা ছিল একটা ডিজাইনের গড়মিল। বিমানের সিস্টেমটা ছিল নতুন ডিজাইনের, আর ধার করে আনা ইঞ্জিনটা ছিল পুরনো। ফলে নতুন ফুয়েল লাইনের সাথে পুরনো হাইড্রোলিক টিউব ঠিকঠাকভাবে ফিটই করল না। ব্যাপারটা অনেকটা জানেন তো, ভুল ফোনের জন্য ভুল চার্জার ব্যবহার করার মতো। বাইরে থেকে হয়তো মনে হবে সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা ভুল হলো কি করে? আসলে এটা ছিল পরপর বেশ কয়েকটা ভুলের যোগফল। প্রথমত, টেকনিশিয়ানদের উপর কাজটা খুব তাড়াতাড়ি শেষ করার জন্য প্রচণ্ড চাপ ছিল। তার উপর নেটওয়ার্কের সমস্যার জন্য তারা কম্পিউটারে সঠিক ম্যানুয়ালটা দেখতেই পারছিলেন না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ওই ম্যানুয়ালের একটা অফলাইন কপি কিন্তু ওখানেই ছিল, কিন্তু কেউ সেটা খুঁজেই পায়নি। শেষমেশ সময়ের চাপে পড়ে তার একটা শর্টকাট নিলেন, আর পুরনো আর নতুন পার্টস মিলিয়ে মিশিয়ে লাগিয়ে দিলেন। আর এর ফল কি হলো? ওই ভুলভাবে লাগানো দুটো পাইপ, একটা হাইড্রোলিকের আর অন্যটা ফুয়েলের, প্রতিটা ফ্লাইটের সময় ইঞ্জিনের ভাইব্রেশনে একে অপরের সাথে ঘষা খেতে শুরু করল। আর এই ঘষা খেতে খেতে ফুয়েল লাইনটা একটু একটু করে ক্ষয় হয়ে যাচ্ছিল, একটা টাইম বমার মতো, যা ফাটবার অপেক্ষায় ছিল। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, এই বিষয়টা কেউ টেরও পায়নি। আচ্ছা, চলুন এবার আবার সেই ভয়ঙ্কর রাতের ঘটনায় ফেরা যাক। কারণ এই যান্ত্রিক সমস্যাটা তো ছিলই, কিন্তু এর সাথে যোগ হয়েছিল ককপিটে নেওয়া একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত, যা পরিস্থিতিকে মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? ওই দিন ফ্লাইটটা কিন্তু প্রয়োজনের চেয়েও ৫.৫ মেট্রিক টন বেশি ফুয়েল নিয়ে টেক অফ করেছিল। মানে ফুয়েলের কোনো অভাবই ছিল না। এই ব্যাপারটা পুরো ঘটনাটাকে আরও বেশি মর্মান্তিক আর অদ্ভুত করে তোলে, তাই না? তো ফ্লাইটের মাঝপথে ককপিটে একটা ফিউয়েল ইমব্যালেন্স ওয়ার্নিং আসে, মানে ডান দিকের ট্যাঙ্কটা বাঁ দিকের চেয়ে অনেক তাড়াতাড়ি খালি হচ্ছিল। পাইলটরা ভাবলেন এটা নিশ্চয়ই কোনো কম্পিউটার গ্লিচ, আসল লিক হতেই পারে না। তারা এটা কল্পনাও করতে পারেননি। তাই চেকলিস্ট না দেখে নিজেদের স্মৃতি থেকে তারা একটা কাজ করলেন, ক্রসফিড ভ্যালভটা খুলে দিলেন। তাদের উদ্দেশ্য ছিল বাঁদিকের ট্যাঙ্ক থেকে ডান দিকের ট্যাঙ্কে ফিউয়েল পাঠিয়ে ব্যালেন্স করা। কিন্তু এর ফল হলো ঠিক উল্টো। ভালো ট্যাঙ্কের ফিউয়েলটাও সোজা চলে যেতে লাগলো লিক হওয়া ইঞ্জিনে, আর তাতে ফিউয়েল শেষ হওয়ার গতিটাও আরও বেড়ে গেল।
আর তারপর সেই চূড়ান্ত মুহূর্তটা এলো। দ্বিতীয় ইঞ্জিনটাও বন্ধ হয়ে গেল। গোটা বিমানটা তখন সম্পূর্ণ শক্তিহীন, মাঝ আকাশে, নিস্তব্ধ। আর এখান থেকেই শুরু হয় এই গল্পের সবচেয়ে রুদ্ধশ্বাস পর্ব, দীর্ঘতম ১৯ মিনিট। একটা শক্তিহীন গ্লাইডার তখন মরিয়া হয়ে ছুটে চলেছে বহু দূরের একটা দ্বীপের রানওয়ের দিকে। পাইলটদের সামনে তখন এক প্রায় অসম্ভব চ্যালেঞ্জ। তারা কোনো ইঞ্জিন ছাড়াই ১৯ মিনিট ধরে বিমানটাকে ভাসিয়ে রেখেছিলেন। এই ১৯ মিনিটে তারা প্রায় ১৪৪ কিলোমিটার পথ পার করেন। এটা একটা বিশ্ব রেকর্ড, কোনো কমার্শিয়াল জেটের সবচেয়ে দীর্ঘ পাওয়ারলেস বা শক্তিহীন গ্লাইড। তাদের সামনে তখন একটাই বিকল্প খোলা ছিল, সমুদ্রে ল্যান্ড করা, যাকে এভিয়েশনের ভাষায় বলে ওয়াটার ডিচিং। কিন্তু এটা বিমান চালনার সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর একটা। রাতের অন্ধকারে ঠান্ডা অ্যাটলান্টিকের বুকে নামা মানে ছিল প্রায় নিশ্চিত মৃত্যু। ডেটা দেখায় যে এই ধরনের দুর্ঘটনায় বাঁচার হার খুবই কম, তাই রানওয়েতে পৌঁছানোই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র আশা। এই চরম আতঙ্কের মুহূর্তেও কিন্তু যাত্রীদের মধ্যে কেউ কেউ আশা ছাড়েননি। একজন যাত্রী নাকি তার সঙ্গীকে বলেছিলেন, আমাদের জুতোগুলো লাগবে, কারণ তিনি বিশ্বাস করতেন তারা ঠিকই তীরের সাঁতরে পৌঁছাতে পারবেন। এই ছোট্ট একটা কথা সেই অন্ধকার ক্যাবিনের ভেতরের ভয় আর মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক দারুণ উদাহরণ। এরপর আসে সেই চূড়ান্ত মুহূর্ত, অ্যাপ্রোচ আর সেই নাটকীয় ল্যান্ডিং, যা আটলান্টিকের বুকে একটা অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়েছিল আর বাঁচিয়ে দিয়েছিল বিমানে থাকা প্রত্যেকটা মানুষের জীবন। যেহেতু কোনো ইঞ্জিন ছিল না, বিমানটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গতিতে রানওয়েতে আছড়ে পড়ে। কোনো রিভার্স থ্রাস্টও কাজ করছিল না, তাই ব্রেকের ওপর প্রচণ্ড চাপ পড়ে, এতটাই যে 10টা টায়ারের মধ্যে 8টাই ল্যান্ড করার সময় ফেটে যায়। কিছু যাত্রী সামান্য আঘাত পান, কিন্তু অবিশ্বাস্যভাবে ৩০৬ জনের মধ্যে একজনেরও মৃত্যু হয়নি, সবাই বেঁচে গিয়েছিলেন। তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? এটা আসলে কোনো একটা ভুলের জন্য ঘটেনি, এটা ছিল চেইন অফ ফেলিয়ার্স বা ব্যর্থতার একটা শৃঙ্খল। মেন্টেন্যান্সে নেওয়া একটা শর্টকাট, সার্ভিস ম্যানুয়াল না পড়া, স্মৃতি থেকে একটা ভুল পদ্ধতি প্রয়োগ করা, আর বিমানে ফিউয়েল লিক ওয়ার্নিং সিস্টেমের অভাব, এই সবকটা ভুলের ছিদ্র যখন এক লাইনে চলে এসেছিল, তখনই এই বিপর্যয়টা ঘটে। তাহলে পুরো ঘটনাটা এক লাইনে বললে কি দাঁড়ায়? ৩০৬ জন মানুষ, পরপর একাধিক ভুলের একটা লম্বা লাইন, ১৯ মিনিটের এক অসম্ভব গ্লাইড, আর ফলাফল শূন্য প্রাণহানি। একদিকে এত বড় ব্যর্থতা আর অন্যদিকে এমন অলৌকিক ফলাফল, সত্যি অবিশ্বাস্য। এই ঘটনাটা শেষে আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন সবকিছু ভুল হতে থাকে, যখন সব সিস্টেম ফেল করে, তখন ঠিক কোন জিনিসটা একটা ভয়াবহ বিপর্যয় আর একটা অলৌকিক ঘটনার মধ্যে পার্থক্য গড়ে দেয়? মানুষের ভুল, প্রযুক্তি, নাকি পাইলটের অসাধারণ দক্ষতা?